of thousands are marching to the capital to demand the government start policing blogs. যেখানে The লাখো marchers want জনতা a blasphemy একত্রিত law হয়ে for রাজপথে সালাত আদায় করছেন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের, এটা আমরা সবাই জানি যে এটা খুবই ডিপলি ডিভাইডেড একটা শিক্ষা ব্যবস্থা। নর্মাল যে শিক্ষা ব্যবস্থাটা বাংলা মিডিয়ামে বড় একটা অংশ পড়াশোনা করতেছে, পাশাপাশি আরবি মিডিয়াম আছে। তো এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং এই যে আমরা জেনারেল যেটা বলতেছি, এই যে আমাদের যে ডিভাইডেড শিক্ষা ব্যবস্থা, এগুলো আছে, এগুলোরই বাই প্রোডাক্ট আসলে। কওমি মাদ্রাসা তো একদম সরকার থেকে সম্পূর্ণ বিপরীতে গিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থেকে মাদ্রাসাগুলো গড়ে ওঠে আর কি। এবং এর পেছনে একটা বড় কারণ ছিল হচ্ছে ইসলামকে রক্ষা। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, তবে সে যে কোনো নাস্তিকতা চর্চা করতে পারে। ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা আছে, যারা ইসলামের নাস্তিকতার নাম নিয়ে ইসলামকে কি করে অবমাননা করে, ইসলামের যে পরিচিতিগুলো আছে, আইকনিক যে জিনিসগুলো আছে, বিভিন্ন সময় কটূক্তি করে, এগুলো বিরোধিতা করি আমরা। যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে বিভিন্ন ব্লগাররা লেখালেখি শুরু করলো। লিখতে গিয়ে দেখা গেল যুদ্ধাপরাধীর পাশাপাশি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে অনেক ব্লগে লেখালেখি হচ্ছে। বিচার হতে পারে অপরাধী হলে, কিন্তু বিচারের নামে এখানে আল্লাহ রসুল নাম আসবে কেন, সাহাবা কেন আসবে কেন, বুঝতে না, এটা যাচ্ছে অন্যদিকে। আমাদের দাবি ছিল আমরা বাংলাদেশের যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মীয় জনগোষ্ঠী আছে, প্রত্যেকের আমরা সুরক্ষা চাচ্ছি। কেউ যেন কারো ধর্ম নিয়ে অবমাননা করতে না পারে। 5 মে 2013 ধর্মীয় বিষয়ে 13 দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর লং মার্চ ও সমাবেশ কর্মসূচি। আসলে আমরা যে শাপলা চত্বর অবস্থান নিয়েছিলাম, এটা আমাদের নাগরিক অধিকার ছিল। গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার তো সবার আছে এবং সবকিছু নিয়ে তারা আন্দোলন করতে পারবে যতক্ষণ না অন্যের ক্ষতি হয়। গোলাপশাহ মাজার পর্যন্ত আসছি গুলিস্তান, তখন দেখলাম যে গোলাপশাহ মাজারের দক্ষিণ পাশে অর্থাৎ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে বই পুস্তকের দোকানগুলোতে আগুন লাগাই দেওয়া হয়েছে, খুব মারামারি হচ্ছে। আমাদের প্রত্যেকের অনেকের তখন জুজদান সহ কোরআন ছিল আমাদের বুকে। সোজাসুজি ডানে বামে বড় বড় ব্যাংক ইত্যাদি বড় বড় সাইনবোর্ড, যে একটা লাইট আছে, সাইনবোর্ডের লাইটটা বন্ধ হয়ে পুরনো একটা কবর অন্ধকার হয়ে গেছে। রাত্রেবেলা বাতি নিভিয়ে কোন সরকার তার নাগরিক উপর গুলি চালাইতে পারে? যখন চতুর্দিকে হামলা, তখন ওই মুহূর্তে আমাদের স্টেজের সামনে 5টা লাশ ছিল। রক্তগুলো টপ টপ পড়তে শরীর দেখে অনেকে ওই রক্তগুলো নিয়ে শহীদের রক্ত হিসেবে গায়ে মাখতেছে, সাদা জুব্বা মাখছে। রাষ্ট্রযন্ত্র কিভাবে জঙ্গি ফ্রেমিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে, সেই সব ইতিহাসও আমাদের জানা। এই যে জনগণের উপরে যেই নির্মম হত্যাযজ্ঞ, এবং এই যজ্ঞের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে একেবারে হোলসেল দমন করার যেই লাইসেন্স, এটা কিন্তু সে পেয়ে যায়। শেষ পর্যন্ত আমরা যে চিত্রটা দেখি, হেফাজতকে একটা স্টেটমেন্ট পর্যন্ত 6 তারিখে দিতে দেওয়া হয়নি। পরবর্তী যে সময়টা, সেই সময় আমরা আমাদের ওস্তাদদের প্রতি প্রচণ্ড আস্থাহীনতায় ভুগেছি। আমাদের যারা শাহাদাত বরণ করেছে তাদের হিসাবেই আমরা খুঁজে পাইনি একটা দীর্ঘ সময়।
আমরা যখন ঢাকায় ছিলাম তখন আমাদের মাঝে একটা খবর রটিয়ে গিয়েছিল যে আল্লামা আহমদ শফী সাহেবকে গ্রেফতার করা হয়েছে। আমরা তো সাপ্লাই ছিলাম সেদিন, আমাদের ভাইয়েরা আমাদের আপনজনরা ফোন করতেছে বারবার, আমরা কি করব? তখন আমরা বলছি তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো, হুজুর ইনশাল্লাহ পৌঁছে যাবে, এগুলো আমাদেরকে বলতেছি। সারা দেশে যখন এই খবরটা রটিয়ে যায় যে আল্লামা আহমদ শফী সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ঠিক তখনই মাদারীনগর মাদ্রাসার দিকে সেখানে প্রায় 12টা লাশ পড়ে, হাটহাজারীতে 6টা লাশ পড়ে। একজন হচ্ছে আলামিন, একজন হচ্ছে শহীদ জসিমউদ্দিন, একজন হচ্ছে জাহেদ, আর একজন হচ্ছে হাফেজ শাহাদাত। শাহাদাত গুলি খাওয়ার পর নাকি এখানে হাটদারি মাথার সামনে যে খুঁটি ছিল ওইখানে নাকি গুলিবিদ্ধ হয়েছে, ওখান থেকে হাটদারি মেডিকেলে নিছে, ওখানে চিকিৎসা দেয় নাই। আমি হাফেজের বাপ হইতে পারছি, হাফেজদের মাথা ভিতরে নুরে টুপি পারাবে, এগুলো বয়ান আমি শুনতাম। ছেলের নিয়ে যে ওখানে মাদ্রাসা পারাবো, আলেম হবে, এটা আশঙ্কা অনেক আশা ছিল না আমার। এখনো ফ্যামিলির মধ্যে সবাই, আমার আম্মা পর্যন্ত কান্নাকাটি করে। 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের পর যে বাস্তবতার ভেতর দিয়ে আমরা গিয়েছি, তখন আসলে তালিকা তৈরি করার মতো কোনো অবস্থায় ছিল না। আমরা দেখেছি যে যখন অধিকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হলো, সেই তালিকার উপর ভিত্তি করে অধিকারের আদিলুর রহমান সাহেবের উপর কী পরিমাণ টর্চার হয়েছিল, সেই জায়গা থেকে আসলে তালিকা তৈরির বিষয়টা বাস্তবতা বিবর্জিত ছিল, সেটা সম্ভব ছিল না। হাসিনা তখন বুঝতে পেরেছিল যে কওমি মাদ্রাসার ছাত্রদের এই আন্দোলন 2013 সালের স্বতঃস্ফূর্ত এই আন্দোলন মুসলমানদেরকে আপামর জনতাকেও তারা ইনভলভ করতে পেরেছিল। সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে হয় নাই, তো এর পেছনে একটা সামাজিক প্রেক্ষাপট ছিল। সেই সামাজিক জায়গা থেকে এমন একটা টুল ব্যবহার করতে হবে যেটাকে আসলে কওমি মাদ্রাসার ছাত্রদের, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে যায়। আমাদেরকে সরকার যদিও একটি কওমি শিক্ষার্থীর একটা সমমান মর্যাদার একটি সার্টিফিকেট দিয়েছে, কিন্তু সেটাও কোনো কাজের না। এমনকি ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে দেখবেন যে ওখানে লেখা আছে যেখানে দাওরা হাদিস মাস্টার্সের কোনো সনদ সত্যায়িত করা হয় না। এই যে মাস্টার্সের মান সে দিল, এই মাস্টার্সের মান দিয়ে গভর্নমেন্ট নিশ্চয়ই জানে যে সে এটা দিয়ে কিছু করতে পারবে না, সেটা দিয়ে না কোথাও সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে, বিসিএস টিসিএস দেওয়া এগুলো তো বহুত দূর। কি বা আমাদের তো সনদই নেই, রাষ্ট্রের কোনো কাজে আমরা সরাসরি কন্ট্রিবিউট করেও কোনো সুযোগ আমাদের কখনোই ছিল না। পবিত্র কোরআনে 26টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। রিটটি করেছেন উত্তরপ্রদেশ রাজ্য শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী। ভারতের হাইকোর্টে একটা পিটিশন দায়ের করেছিল। সারা পৃথিবীতে তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক উত্তাল আন্দোলন হয়েছিল। Prime Minister Sheikh Hasina welcomed India's leader with warmth and praise, but activists say as those fortunes have grown, human rights have deteriorated. 2021 সালে যে আন্দোলনটা ছিল সেটা মূলত মোদী বিরোধী আন্দোলন নামে পরিচিত। তিনি এমন একজন মানুষ যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। একমাত্র আন্দোলন ছিল নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারবে না, কারণ সে একজন মুসলমান হত্যাকারী। তিনি তো আগাগোড়া একজন সাম্প্রদায়িক মানুষ, আর 71-এর চেতনা হলো অসাম্প্রদায়িক। যেদিন আন্দোলনটা শুরু হয়েছিল সেদিন কিন্তু হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না। পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই জায়গা থেকেই বাইতুল মুকাররমে মুসল্লিরা নেমে আসে। প্রথমত বাইতুল মুকাররমে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয়েছিল, সেখানে লাঠিচার্জ করা হলো ছাত্রলীগের কর্মীরা, লাঠিচার্জ করা হলো মসজিদের ভিতরে। মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠী রাস্তায় নেমেছে এবং এর দায়ভার ধর্মীয় সংগঠনগুলোর উপর গেছে, এবং এই যে এতগুলো লাশ পড়লো, এর কোনো জবাবদিহিতা, কোনো বিচার এবং পুরো বিষয়টা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে নেয়ার মতো কোনো অবস্থার ভিতর দিয়ে আমরা আগামী কয়েকটা বছর যাইনি, এবং এর মধ্যে দিয়েই তো আমরা দেখলাম যে 24-এর গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তান, নাতিপুতিরা কেউ মেধাবী নেই, রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছোটবেলা থেকেই শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে রাষ্ট্র আমাকে আলাদা লেন্সে দেখার একটা প্রবণতা আমি লক্ষ্য করতে পারলাম। আমার এটা ধারণা ছিল না কোঠা বিরোধী আন্দোলনটা আসলে কি, মানে কি জন্য হচ্ছে এবং কি কোঠা, এটা আমাদের না জানারও কত, যেহেতু আমাদের কওমি মাদ্রাসার ছাত্র, আমাদের এই কোঠা সম্পর্কে আমাদের সাথে তেমন সম্পৃক্ত নাই। 24-এর গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণটা বড় পরিসরে শুরু হয়েছিল 17 জুলাই থেকে। প্রত্যেক যুগেই আপনারা দেখবেন যে আলেম ওলামারা এই লাইনের যারা ছিল এবং
কারো উপর জুলুম হয় তারা আর কখনো ঘরে বসে থাকে না। কমি অঙ্গনরা তারা এরকম একটা সাপোর্ট যে তারা মাঠে নামলে কোনো কিছুকে ছাড় দেয় না। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেরকম আন্দোলনে অংশগ্রহণ করে, আমাদের আলিয়া মাদ্রাসা থেকেও সেরকমভাবে অংশগ্রহণ করা হয়, কিন্তু সেটা হাইলাইট করা যায় না এই কারণে যেহেতু আমরা সরকারের ধারস্থ বা সরকার কেন্দ্রিক আমাদের প্রতিষ্ঠানগুলো। মাদ্রাসার শিক্ষার্থীরা 2024 সালে তারা একান্তই নামছে তার নিজের ভাইয়ের রক্তের হিস্সা নিতে। আবু সাইদ মৃত্যু হলো 16 তারিখে, এরপরে শহীদ আমিন, এরপর ওয়াসিম। মানুষকে অবিচারে টার্গেট কিলিং করতেছে, মাথায় গুলি করতেছে। শহীদের সংখ্যা বাড়তেই থাকলো এবং শহীদের সংখ্যা বাড়তে 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 সেটা গণহত্যায় রূপান্তরিত হলো। তখন আমরা মনে করছি যে এটা আর কোটা আন্দোলনের সীমাবদ্ধ নয়, এটা একটা জুলুম ভার্সেস মজলুমের একটা যুদ্ধের পর্যায়ে চলে গেছে। এইভাবে আমি মাদ্রাসায় পড়ে থাকলে হবে না, এই ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদেরকে সহযোগিতা করা দরকার। কিন্তু আমার এটা একটা চিন্তাধারা ছিল সবসময় যে হয়তো একটা সময় আমরা যদি এইভাবে সকলেই নামি, মাদ্রাসার ছাত্ররা নামতেছে, স্কুল কলেজের ছাত্ররা নামতেছে, সাধারণ মানুষ নামতেছে, তাহলে হয়তো একটা সময় আমাদের দাবিগুলো, সাধারণ ছাত্র জনতার দাবিগুলো মেনে নেবে আর মারবে না। হঠাৎ করে আমার হাতে জানি কেমন কোন জায়গা থেকে কীভাবে আমি বুঝতে পারলাম না, আমার হাতে একটা বুলেট লেগে গেল। আমার হাতে হঠাৎ করে কীভাবে যে গুলিটা লাগলো আমি বুঝলাম, আমার মনে হয়েছে যে কেউ কূপ দিয়ে আমার হাতটা ফেলে দিছে। এই অবস্থায় দেখতেছি যে ছাত্রলীগের প্রায় 50-60 জন আছে, হাসপাতালের উপর আক্রমণ করছে। তো এই সময় যে ডাক্তার নার্সরা যে ভূমিকাটা পালন করছেন, আসলে এই আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল। ওনারা যে কাজটা করছেন এটা দেখার পরে আমার সেই সময় আমি দেখতেছি আর চোখে পানি পড়তেছিল যে ডাক্তাররা, কিছু ডাক্তার আর ওয়ার্ড বয় নার্স যারা ছিল তারা হাঁটু গেড়ে বসে তাদের কাছে মাপ চাচ্ছে। এদেরকে আর মাইরেন না, এদেরকে ছেড়ে দেন, এরা মরা, এরকম ভাই মাপ চাচ্ছে ওরা। আমি তখন বলতেছি যে আসলে ওরা মানে এই সময়টার কথা আমি বলতে পারি না আসলে যে এরা কতটুক মানে জালিম হলে তারা এই কাজগুলো করতে পারে, কতটুকু মানে তাদের সাথে আমাদের বিরোধিতাটা কী ছিল, আমরা তাদেরকে কি ক্ষতি করছিলাম। সবচাইতে ধ্বংসযোগ্য মানুষের উপর নিপীড়ন যেটা হয়েছিল 4 তারিখ এবং 5 তারিখ। মাদ্রাসা শিক্ষার্থীদের আসলে কি পরিমাণ অংশগ্রহণ ছিল? প্রায় 102 জন আলেম শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। সাদা আলখাল্লা পরা ব্যক্তি যাকে পেটানোর পর গুলি করা হয় তার নাম খুবাইব আহমেদ। পরিবারের তথ্য মতে তার বয়স 24, তিনি মাদ্রাসার ছাত্র। আমার নামটা খুবাইব রাখছেন। হযরত খুবাইব তো শহীদ হয়েছে, বুখারী শরীফের রওয়ায়া। তা নাম আল্লাহ দোয়া করেন, মা দোয়া তো কবুল হয়, আল্লাহ নিয়ে আমার শহীদ করে। মোহাম্মদ শহীদ আরাফাত, তার বড় ভাই আমি হাসান আলী। সে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল। আমরা 2 ভাই 1 বোন। আমার বাবা এই রিক্সা চালিয়ে তাদের সম্পূর্ণ ফ্যামিলি খরচ ওরাই পরিপূর্ণ হয়ে উঠতো না। সেই ক্ষেত্রে তার জীবনটা খুব কষ্টেই কেটেছে। তার ইচ্ছা ছিল সেই কষ্ট থেকে সে বেরিয়ে সে বড় কিছু হবে। তা যখন পদত্যাগের ঘোষণাটা আসে তখন সে আন্দোলন করে মানে থানার সামনে থেকে আসতেছিল, এমন তো অবস্থায় তাকে টার্গেট করে তার পেটের নিচে এখানে গুলি করা হয়। কর্মীটল আমরা নিয়ে যাই খুব দ্রুত। সে তখন বলতেছিল যে আম্মু আমি তো মনে হয় আর বাঁচবো না। ও মারা যায়। তার 2 দিন আগে আমি ওর সাথে ছিলাম, তখন সে কষ্টে এই কথা বলতেছিল যে ভাইয়া আমার আর ভালো লাগতেছে না, আমার যদি হায়াত থাকে তারা যেন আল্লাহ সুস্থ করে দেয়, আর না হলে যেন আল্লাহ আমাকে নিয়ে যায়। মানে এত কষ্ট পাচ্ছিল সে। এবং সে তার 2 দিন পরে সে আবার হচ্ছে লাইফ সাপোর্টে নিয়ে যায় তাকে। তার কিছুদিন পরেই মারা যায়। যাত্রাবাড়ি এই 24-এর গণঅভ্যুত্থানের সবচাইতে একটা লাইট হাউস। আমরা যখন যাত্রাবাড়ি মোচরের দিকে মিছিলটা নিয়ে আসি, তো ওখানেও হচ্ছে ওরা গোলবদ্ধ হয়ে চেয়ার টেবিল ইত্যাদি নিয়ে এবং লাঠি সোটা নিয়ে দেশীয় অস্ত্রসহ তারা ওখানে আমাদের মিছিলটাকে প্রতিহত করে। আমার যে চাবাড়ি দিয়ে কোপ দিছিল, এই কোপটার দাগটা যখন আমার বাবা হচ্ছে 8 তারিখে আমাকে গোসল করে নিয়ে যায়, যাওয়ার পরে যখন গেঞ্জি খুলছিল, গেঞ্জি খোলার পরে যখন পিঠে মাইটগুলো দেখে, আমার বাপ তো গোসল করাবে কি, তখন আমাকে জড়াই ধরে গোসল করার ওখানে কান্না করতেছে যে বাবা তুই কেন গেছিলি। পরে
5 তারিখেও সকাল 10টা-11টা পর্যন্ত মাদ্রাসায় ছিলাম। ওই দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল 12:30 বাজে। ওই সময়ে খবর আসলো যে কাজলায় প্রচুর গোলাগুলি হচ্ছে। আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসার শিক্ষার্থী 3 জন তারা মানে শহীদ হয়েছে। একজন শিক্ষার্থী মাকসুদুর রহমান, সে আসলো হলো একটা রক্তমাখা বিশাল একটা জুব্বা নিয়ে। যাত্রাবাড়িতে আগুনে একদম কালো ধোঁয়ায়িত। তখনই সংবাদ আমরা পাই যে শেখ হাসিনা অলমোস্ট গন। এরপরে যখন আমরা সায়দাবাদে পৌঁছলাম তখন আবার খবর আসলো যে আবার ফায়ার হচ্ছে। ওই সময় শেখ হাসিনা পদত্যাগ করেছিল শুনেছিলাম, তখন পুলিশরা অতর্কিত আমাদের উপর হামলা করছে, তখন ব্রাশ ফায়ার করছে ভিতর থেকে গুলি করার পর ওনারা গেট থেকে বেরিয়ে আসছে। তখন আমরা ছিলাম থানার একবারে সামনে। ওই সময় যারা একটু পিছনে ছিল ওনারা সরে যেতে পারছে, আমরা সরে যেতে পারিনি। তখন আমাদের উপর এরকমভাবে গুলি করছে যা বলার মতো না। আমার চোখের সামনে যে লাশগুলো দেখছি, ওই সময় মৃত্যুর একটা প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, হয়তো মৃত্যু হবে নয়তো বাঁচব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে গেলে, যাদের অঙ্গহানি হয়েছে, এদের সঙ্গে কথা বলতে গেলে একটা জিনিস খেয়াল করছি যে অন্য যে সমস্ত ভিকটিম পরিবার, তাদের থেকে এরা মেন্টালি অনেক স্ট্রং। কারো কাছে গিয়ে মাথা নত করা, কারো সামনে কান্নাকাটি করা, চোখের পানি দেখানো, এই জিনিসটা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নাই। 5ই আগস্টের পর যখন আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি এবং বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে, তখন পুলিশ সেনা এই রাষ্ট্রটার মধ্যে মন্দির পাহারার মতো কাজ কিন্তু মাদ্রাসার ছাত্ররা করেছিল। এবং ট্রাফিক কন্ট্রোলিং থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে বন্যার যে বিপর্যয় তৈরি হলো বাংলাদেশে, সেই বিপর্যয়ের পরে সাধারণ জনগণ, আপামর জনতা, সর্বস্তরের জনগণ যেমনিভাবে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলায় একসাথে কাজ করলো, মাদ্রাসা শিক্ষার্থীরাও তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। জুলাই আগস্টের আন্দোলনকে দেয়ালে দেয়ালে ধারণ করে রাখতে শিক্ষার্থীরা যেমনিভাবে তাদের ভাষাগুলো লিখে রাখছিল, সেই জায়গা থেকেও কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়ে ছিল না। তারা কিন্তু তাদের মতো করে তাদের যে ক্যালিগ্রাফিক দক্ষতা, সেটাকে কিন্তু গ্রাফিতির ভাষায় বিভিন্ন দেয়ালে অঙ্কন করে রাখছিল। আমাদের সমাজে যে একটা ট্যাবু ছিল যে মাদ্রাসা শিক্ষার্থীরা রং তুলির সাথে কোনো সম্পর্ক রাখে না, সেই ট্যাবুকেও কিন্তু 5ই আগস্টের পর শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে এবং তারাও যে মূলধারায় বিপ্লবের ভাষা তাদের মতো করে লিখতে জানে, তারা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়েছে। শাহবাগের শাপলার বাইনারি ভেঙে যাওয়া এবং এটার প্রেক্ষিতেই কিন্তু জুলাই অভ্যুত্থানটা সফল হয়েছে। কেউ আলাদাভাবে কোশ্চেন তুলে নেই যে কে হেফাজতপন্থী, কে শাহবাগপন্থী। যে কোনো পরিস্থিতির সমাধানের জন্য যেটা দরকার সেটা হলো পক্ষগুলির ভালো নিয়ত, এখলাস যেটাকে বলে। এই এখলাসের যদি না থাকে তাহলে আপনি আসলে দ্বন্দ্বগুলি মীমাংসা করতে পারবেন না। এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে, আদার করে, বিচ্ছিন্ন করে আপনি একটা সমৃদ্ধ দেশটা তৈরি করতে পারবেন না। সাদা জুব্বা পরিহিত শুভ্র সফেদ নিষ্পাপ মাদ্রাসার শিক্ষার্থীরা, তালবে এলেমরা 2013 সালে, 2021 সালে এবং 2024 সালেও গণ অভ্যুত্থানে তাদের যে সাদা জুব্বা রক্তে রঞ্জিত করার মাধ্যমে, লাল করার মাধ্যমে আমাদেরকে এই বার্তাটাই দিছে যে শহীদদের কাতারে সবাই সমান।